শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই শিরোনামগুলো জানাবো। খামেনির জানাজায় শরিক হতে ইরানিদের ঢল, নিরাপত্তা জড়িত কারণে সময় নিয়ে গোপনীয়তা। দায়িত্ব নিল ৩ সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। মার্কিন ইসরায়েলি হামলায় আরো ২০ ইরানির প্রাণহানি, অভিযান চলবে আরো ৪ সপ্তাহ। তেহরানে পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধযান ধ্বংস। لا والله حربية طيارة حربية طيارة حربية شوف ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে বিশেষজ্ঞদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর প্রস্তাব, নারীদের জন্য ইলেকট্রিক বাস। তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চান, রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্টার, যেটা অন্যান্য সরকারও বলেছে। আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন। মশা নিধন আর যানজট নিরসনে গুরুত্ব, ঢাকা উত্তরের নতুন প্রশাসকের বিশেষ বিবেচনা রেল যোগাযোগ ও মহানগরীর খাল খনন। মনোরেলের একটা বিষয় আছে, হ্যাঁ, এটা মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে পরামর্শ দিয়েছেন, সেটা নিয়ে আমি কাজ করছি। খাল খননগুলো আমরা উদ্যোগ নিয়েছি, আমরা নেক্সট উইকে এটাকে অপারেশনে চলে যাব। শিক্ষক স্বল্পতা আর অবকাঠামো সংকটের মাঝে আরো 10 মেডিকেল কলেজের আবেদন। রাজনৈতিক বিবেচনায় কোনো অনুমোদন নয়, জানালেন মন্ত্রী। আমাদের অন্ধকারে রেখে কোনো পারমিশন কেউ পাবে না, এটুকু বলতে পারি। আমরা সব কিছু দেখে নেব, এফার্টটা কতটুকু সিনসিয়ার টু ইস্টাবলিশ এ রিয়েল মেডিকেল কলেজ। উই মাস্ট লুক আফটার দ্যাট থিং। বা স্বজনপ্রীতি করে বা দলীয় কোনো ইয়েতে কোনো এভাবে আমরা দেব না। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় হত্যাকাণ্ডের শিকার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আজ জানাজা হওয়ার কথা। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই জানাজা হবে। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। নিরাপত্তার কারণে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে। ইরানের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তী কাউন্সিল। সংবিধান অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবে এই পরিষদ। 3 সদস্যের কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি, ধর্মীয় নেতা আহমদ আলী আরাফি। কাউন্সিলের নেতৃত্বে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের কাজ চলবে এবং কাউন্সিলের ডাকা বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধ পরিস্থিতিতে অধিবেশন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানী তেহরান কাঁপছে। অভিযানের টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকা, এমনকি হাসপাতালও। রাজধানীর নীলুফার স্কয়ারে চালানো হামলায় 20 জনের বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে একের পর এক বিস্ফোরণ। মুহুর্মুহু হামলা আর তীব্র শব্দে কেঁপে উঠছে চারপাশ। রোববার রাতে তেহরানের পূর্বাঞ্চলে চলে ধ্বংসযজ্ঞ। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা দাঁত ভাঙা জবাব দিয়ে চলছে ইরানের অপারেশন ফতেহ খাইবার। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছুড়ে একটি মার্কিন F-15 ফাইটার জেট ধ্বংস করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তেহরান। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চলছে। রাডার ও সার্ভিলেন্স সিস্টেমকে টার্গেট করে মিসাইল হামলা করছে ইরান। কুয়েতের আকাশসীমা পার করছিল মার্কিন F-15 ফাইটার জেটটি। হঠাৎ একটি ইরানি মিসাইল আঘাত হানে যুদ্ধ বিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে ভিডিও। বিস্ফোরণের পর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। এর আগে প্যারাসুট নিয়ে ফাইটার জেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর পাইলট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতেই চলছে ইরানের অপারেশন ফতেহ খাইবার। তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটি প্রায় 150 মিসাইল আর 200 ড্রোন হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সবার আগে ইব্রাহিম অ্যাকর্ড স্বাক্ষর করে। অন্যদিকে UAEর আল ধাফরা এয়ারবেজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। ইরানের প্রথম 2 দিনের হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা রাডার সিস্টেমের মতো মার্কিন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট, যেগুলোকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম বলা হয়ে থাকে। এই সতর্কতা ব্যবস্থা ধ্বংস করতে পারলে লক্ষ্যবস্তুতে আঘাতের পরিধি বেড়ে যাবে ইরানের। বাহরাইনকে বলা হয় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির কেন্দ্র। সেখানে থাকা মার্কিন নেভাল বেজ এবং অন্যতম শক্তিশালী রাডার সিস্টেম ধ্বংস করেছে ইরান। এরই মধ্যে দেশটিকে লক্ষ্য করে 60টি মিসাইল আর 34টি ড্রোন ছুড়েছে IRGC। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান তার পাল্টা আক্রমণ শুধু অব্যাহত রাখেনি, বরং আরও জোরদার করেছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর পরিবর্তন আনা হয়েছে যুদ্ধের কৌশলে। যুদ্ধের নেতৃত্বে আনা হয়েছে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ একটি নির্দিষ্ট কমান্ড সেন্টারের পরিবর্তে বহুমুখী নেতৃত্বে চলছে হামলা, যাতে একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাকিরা চালিয়ে নিয়ে যেতে পারে লড়াই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বের উপর তথা বাংলাদেশের উপরে কি প্রভাব বিস্তার করছে এ বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ভূ রাজনৈতিক বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর ডক্টর জেনারেল মনিরুল ইসলাম আকন্দ। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। এই যে হামলা এবং পাল্টা হামলা, এর মধ্য দিয়ে আবার খামেনির জানাজার যে সময়সূচি সেটিও বারবার বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে না। এটিতে পরিবর্তন আসতে পারে কিনা এবং এই ইস্যুতে নতুন কোনো রাজনৈতিক কৌশল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ভাবছে কিনা, এ বিষয়ে কি বলবেন? জি, অনেক ধন্যবাদ। আমরা গতকালকে দেখলাম যে তেহরান এবং ইরানের বিভিন্ন জায়গায় সত্যিকার অর্থে ইরানবাসীরা শোকাহত। তারা আয়াতুল্লাহ খামেনিকে অনেক ভালোবাসতো। আমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশিদের মধ্যে যে শোক দেখেছিলাম, অনুরূপ শোক আমি দেখতে পেয়েছি ইরানেও। তো এখন এই জানাজাটা একটা বড় সমাবেশ হবে। এই সমাবেশে ইসরায়েল আক্রমণ করলে হতাহতের সংখ্যা অসংখ্য হবে। তো এই জন্য সময়টা পরিবর্তিত হচ্ছে। তারা হয়তো পরবর্তীতে জানাজাটা করবে কিনা আমি জানি না। শুধুই জানা যায় না, এই নতুন যে সুপ্রিম লিডার তারা নির্বাচন করবে, এটার জন্য একটা ভোটিং সিস্টেম আছে ওদের। 88 জনের একটা কমিটি, এইটাও একত্রিত হয়ে এই কাজটা করাটা খুবই ডিফিকাল্ট হবে। এই কারণে এই ইসরায়েল আক্রমণ করে যদি এত বড় কনসেন্ট্রেশন অফ ইরানিয়ান লিডারদের নিহত করে, তাহলে ইরান একটা বড় সমস্যার মধ্যে পড়বে। তো আমি একটু বেশি কনসার্ন অ্যাবাউট দি ইম্প্যাক্ট অফ দি ওয়ার অন বাংলাদেশ। আপনারা জানেন যে বিশ্বের 20% তেল হরমুজ প্রণালী থেকে বের হয় এবং এটার অধিকাংশ ভারত বা আমাদের এশিয়াতে আসে। এটার মেইন কাস্টমার ভারত, চায়না, বাংলাদেশ, জাপান। সো এই প্রণালীটা বন্ধ থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার চায়না, ভারত, জাপান এবং পাশাপাশি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। এইসব দেশগুলোর প্রায় 80% তেল আমদানি আসে হলো হরমুজ প্রণালী দিয়ে। সো বাংলাদেশ এবং তেলের সাথে আমাদের সকলের জীবন সম্পৃক্ত। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, সকল জিনিসপত্রের দাম বাড়বে। সো বিদ্যুৎ উৎপাদন কমে যাবে।
আমি একটা বিদ্যুৎ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, এবং আমাদের হাতে যে তেলটা আছে, মার্চ মাস কোনোভাবে আমরা চলতে পারবো। এর মধ্যে যদি আমরা তেল আমদানি করতে না পারি, আমাদের মতো অন্যান্য আইপিপিরাও একটা বড় সমস্যা পড়বে, সরকারও পড়বে। তো সেটি আমি তো শুনেছি নিশ্চয়ই, যে এবং মাননীয় বিশ্ববাজারে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই গতকালকে ব্যারেল প্রতি আমাদের তেলের দাম $80 থেকে $84 পৌঁছে গেছে। অনেকেই ধারণা করছে এটি হয়তো $100 পৌঁছে যেতে পারে। একটি বিষয় জানতে চাই, যেহেতু ইরানের অন্তর্বর্তী কাউন্সিল দায়িত্বভার গ্রহণ করেছে, আপনি সে সম্পর্কে অবগত, সুপ্রিম লিডার নির্বাচন কি আদৌ সহজ হবে বলে মনে হচ্ছে? এটা খুব একটা ডিফিকাল্ট হবে না। দে হ্যাভ এ ভেরি ফাইন সিস্টেম। আমি গতকালকে বলছিলাম, একজন সুপ্রিম লিডার হতে হলে 4টা শর্ত পূরণ করতে হবে। এই 4টা শর্ত পূরণকারী এই 88 জন অ্যাসেম্বলি অফ এক্সপার্ট থেকে তারা নির্বাচন করবে, বাট তাদেরকে একত্রিত হয়ে এই সিদ্ধান্তটা নিতে হবে। এখন ইরানে আমি জানি যে ইন্টারনেট ইজ ডাউন, প্লাস ফিজিক্যালি এদেরকে একত্রিত করাটা খুবই রিস্কি এই ইরানি এবং ইউএস হামলার মধ্যে। সো এখানে সিস্টেমটা খুব একটা কমপ্লিকেটেড না। এখন তো 3 জনের একটা কাউন্সিল দেশটাকে চালাচ্ছে। সুপ্রিম লিডার দ্রুত নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। ওদের সুপ্রিম লিডারের কাছে সকল ক্ষমতা। উনি সশস্ত্র বাহিনীর প্রধান এবং সরকারের প্রধান। রাষ্ট্রপতি হচ্ছে সেকেন্ড ইন লাইন আফটার দি সুপ্রিম লিডার। তো এটা পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছে এই যুদ্ধটা 4-5 সপ্তাহ লাগতে পারে। উনি কয়েকটা টাইমলাইন দিয়েছিলেন, প্রথমে 2 দিন বললেন, 1 সপ্তাহ বললেন, আজকে দেখলাম যে উনি বলেছেন 5 সপ্তাহ লাগতে পারে। তো যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধটা কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় ফাইনালি তারা সুপ্রিম লিডারটা নির্বাচন করতে পারবে না। ধন্যবাদ। আপনি বেশ বিস্তারিত করে আলোচনা করছিলেন আমাদের সাথে। মনিরুল ইসলাম আকন্দ, ভালো থাকবেন আপনি। যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান, সাফ জানিয়ে দিলেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে নিজ অবস্থান স্পষ্ট করেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় আলোচনার চেষ্টা চালাচ্ছেন লারিজানি। তিনি দাবিটি উড়িয়ে দিলেও ভিন্ন সুর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে। তিনি বলেন, চলমান উত্তেজনা বন্ধ আর স্থিতিশীলতা পুনঃস্থাপন যে কোনো প্রচেষ্টায় তেহরান আগ্রহী। আর এ তথ্য জানায় তুরস্কের বার্তা সংস্থা আনাতোলু। তেহরানের শীর্ষ পর্যায়ের এই পরস্পর বিরোধী মন্তব্যে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন ওয়াশিংটনের সাথে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছে ইরান। ইরানে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করেছিল ইসরায়েল ও সৌদি আরব, আর এ কারণেই শান্তি আলোচনার মধ্যেই হামলার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। বিষয়টির সাথে সংশ্লিষ্ট 4 জন মার্কিন কর্মকর্তার বরাতে বিস্ফোরক এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তাদের দাবি, নেতানিয়াহু প্রকাশ্যে আর সৌদি যুবরাজ সালমান গোপনে ট্রাম্পকে সামরিক হামলার আর্জি জানাতেন। শনিবার স্থানীয় সময় সকাল 10টা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী আর ঘাঁটিগুলো থেকে একের পর এক মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র। টার্গেট করে হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ নেতাদের। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ক্রমেই যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠছিল ইরান। তবে 4 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আগামী দশকের মধ্যেও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা তৈরি হতো না ইরানের। আর এই গোয়েন্দা তথ্য আগেই হাতে পেয়েছিলেন ট্রাম্প। প্রশ্ন উঠেছে, তবে কেন শান্তি আলোচনার মধ্যেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র? ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইরানে হামলা চালাতে দীর্ঘদিন ধরেই চাপ প্রয়োগ করে আসছিল যুক্তরাষ্ট্রের 2 মিত্র ইসরায়েল ও সৌদি আরব। প্রকাশ্যেই ট্রাম্পকে ইরানের হামলার আহ্বান জানাতেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য সৌদি আরবের অবস্থান নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ইরানে হামলায় দেশটির ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, বিগত কয়েক মাস ধরে এ নিয়ে ফোন কলে ট্রাম্পের সাথে কথা বলেন সৌদি যুবরাজ, জানান ইরানে সামরিক অভিযানের আর্জি। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটির লক্ষ্য করে হামলা চালায় ইরান। এ ঘটনার পর সৌদি আরব পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দেয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের যুদ্ধের জেরে চরম অস্থিতিশীল বিশ্বের জ্বালানি তেলের বাজার। রোববার অপরিশোধিত তেলের দাম 1 লাফে প্রায় 10% বেড়েছে। ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে পৌঁছায় প্রায় $80। এশিয়ার বাজারে ব্রেন্ট তেলের দাম এখন ব্যারেল প্রতি $82। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে এর নেতিবাচক প্রভাব শেয়ার বাজারেও পড়ে। যুক্তরাষ্ট্রের বড় শেয়ার সূচকগুলো প্রায় 1% কমেছে। স্বর্ণের দাম প্রায় 2.6% বেড়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে
তেলের দাম আরও বাড়তে পারে, ব্যারেল প্রতি $100-এও পৌঁছাতে পারে। আর ইরানের পাল্টা হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনেকটাই থেমে গেছে। এ পথেই বিশ্বের 20% তেলের বাণিজ্য হয়। যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে মাঠে নেমেছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুঁড়ছে। পাল্টা অভিযানে তেল আবিবও দেরি করেনি। হিজবুল্লাহকে দমনে চরম আগ্রাসী ভূমিকা নিয়েছে। লেবাননের দক্ষিণে ভয়াবহ অভিযানে কমপক্ষে 31 জন নিহত হয়েছে। অঞ্চলটির অর্ধশতাধিক শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের সাথে একতরফা যুদ্ধবিরতি মেনে চলেছে হিজবুল্লাহ। খামেনি হত্যার পর চরম ক্ষেপেছে গোষ্ঠীটি। প্রতিশোধের হুমকির একদিনের মাথায় আবারও অস্ত্র তুলে নিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। হামলার শিকার হওয়ার পরপরই লেবাননে পাল্টা অভিযান শুরু করেছে ইসরায়েল। একযোগে হামলা চালিয়েছে হারিস, নাবাতিয়ে, আলফাওকা, মেভদুন শহরে। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযানের দাবি করলেও বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের শিকার। দক্ষিণে অর্ধশতাধিক শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। যুদ্ধের শঙ্কায় ঘরবাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানী বৈরুত থেকে বের হওয়ার পথগুলোতে দেখা গেছে তীব্র যানজট। পরপর 3টি বিস্ফোরণ হয়। ছাদে গিয়ে দেখি আমাদের পেছনেই ধোঁয়া। 10 মিনিটের মাথায় আবার বিস্ফোরণ। কোনো মতে দৌড়ে প্রাণ বাঁচিয়েছি। ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় অবশ্য ক্ষুব্ধ লেবানন প্রশাসন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ভয়াবহ সামরিক সংঘাত থেকে লেবাননকে দূরে রাখার সরকারের যে চেষ্টা তা নষ্ট করছে সশস্ত্র গোষ্ঠীটি। সাধারণ মানুষের উপর হামলায় ইসরায়েলের নিন্দাও জানান তিনি। হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। দাবি, দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এই কর্মকাণ্ড। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমাদের সরকার জুলাইতে যারা আহত শহীদ এই পরিবারগুলোর কল্যাণের জন্যে আমরা খুবই কনসার্ন এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মোটামুটি এই তো। আর মাননীয় প্রধানমন্ত্রী কি বললেন? মাননীয় প্রধানমন্ত্রী তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, তিনি আরও জানতে চেয়েছেন এবং তিনি আরও সাজেশন দিয়েছেন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। যার বাবা মারা গেছে সেজন্য ছেলেটা যাতে একেবারে স্কুল ড্রপ আউট হয়ে অশিক্ষিত না হয় তার শিক্ষার ব্যাপারে গুরুত্ব নিয়েছেন। আর তার পুনর্বাসন যেটা কী ধরনের, যার ধরনের হাত নাই পা নাই কিন্তু মোটামুটি কর্মক্ষম আছে, কী ধরনের প্রজেক্ট দিলে আমরা বিআরডিবি বা অন্যান্য সংস্থার মাধ্যমে যাতে তারা মোটামুটি সচ্ছলভাবে স্বচ্ছন্দের সাথে সরকার সংসদ পরিচালনা করতে পারে সেজন্য তিনি সাজেশন দিয়েছেন। তারা যাতে তাদের পুনর্বাসনের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং সে ব্যাপারে আমাদের যেসব স্কিম রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা তাদেরকে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। তিনি ৭১-এর মুক্তিযুদ্ধের যে তালিকা সেটা নিয়ে আসলে এর আগের সরকার আমলে অনেক রকম ইয়ে ছিল, সেটা নিয়ে আজকে কোনো কথা হয়েছে বা আপনার মন্ত্রণালয় থেকে এই বিষয়ে? এটা নিয়ে কথা হয় নাই, তবে আমার মন্ত্রণালয় ইতিমধ্যে আমরা জানেন যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ। তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত। তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। ঢাকার গণপরিবহন ব্যবস্থা ও আধুনিকায়নের বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বুয়েটের অধ্যাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সাক্ষাৎ শেষে শামসুল হক জানান, ঢাকাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার জন্য গতিশীল রেল যোগাযোগ শুরু করতে চায় সরকার। আরও জানান, বৈঠকে সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোর পাশাপাশি মনোরেল করার কথাও আলোচনা হয়েছে, যা বেশ সাশ্রয়ী। শামসুল হক জানান, আগামী 6 মাসের মধ্যেই নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো হবে, চালকও হবেন নারী। সিকিউর গণপরিবহনের বাস
মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্টার, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোয় শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে। বেশ কিছু ফ্লাইট আবার রিশিডিউল হলেও বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই অনিশ্চিত। আজ এ পর্যন্ত 11টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে বহু মানুষ ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট সংক্রান্ত সঠিক তথ্য মিলছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। এদিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আজ 25টি ফ্লাইট বাতিল হয়েছে। আমার ফ্লাইট হচ্ছে আপনার আজকে সকাল 8টা বাজে, এখন ফ্লাইট বাতিল করছে, আসছি রাত্র 2টা বাজে। ফ্লাইটের কথা ছিল, আমি টিকেটে ছিল হচ্ছে 1 তারিখ রাত 1:15। তারপর আমাদের মেসেজে আসে যে ফ্লাইট ক্যান্সেল। এখন ফ্লাইটের কথা গতকালকে জানানো দেওয়া হয়েছে যে 2 তারিখ দুপুর 1টা বাজে ফ্লাইট। এখন এখানে আসছি, কিন্তু ফ্লাইটের ব্যাপারে কোনো তথ্য এখানে পাওয়া যাচ্ছে না। যেহেতু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ছুটি শেষ, তো নির্দিষ্ট সময়ের ভিতরে না যেতে পারলে আমরা যাইতে পারবো না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকর্মী সুমাইয়া ঐশী আমাদের জন্য অপেক্ষা করছেন। ঐশী, গত শনিবার থেকে এখন পর্যন্ত তো প্রায় ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আজই যেমনটি জানালাম যে 11টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রচুর মানুষ তো আসলে ভোগান্তিতে পড়েছে। এই ফ্লাইটগুলো পরবর্তীতে রিশিডিউল করা হয়েছে কিনা, কিংবা এই যাত্রীদের আসলে পরবর্তীতে কি ব্যবস্থা করা হবে, এ ব্যাপারে কি তথ্য আছে? বৃষ্টির যাত্রীদের ভোগান্তি তো আছেই, তবে একটা এই মাত্র পাওয়া একটি নতুন তথ্য দিয়ে রাখি আপনাকে। আজকে যেমনটি আমরা সকাল পর্যন্ত জানতে পেরেছিলাম যে 11টি ফ্লাইট আজকে বাতিল হয়েছে, তবে এখন পর্যন্ত যেহেতু দুপুর গড়িয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু 28টি ফ্লাইট বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যের। ফলে সব মিলিয়ে ৭৪-এর জায়গায় এখন সংখ্যাটা 102 বাতিলকৃত ফ্লাইটের। ফলে প্রচুর মানুষ সেই ভোগান্তির অংশীদার হচ্ছেন, অর্থাৎ আজকে সারাদিনেই বিভিন্ন ফ্লাইট যেগুলো আছে সেগুলো বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যের। তবে বেশ কিছু ফ্লাইট কিন্তু এরই মধ্যে রিশিডিউল হয়েছে এবং বেশ কিছু ফ্লাইট আমরা সকালে দেখেছি মদিনায় গিয়েছে একটি ফ্লাইট এবং সেই ফ্লাইট এখনও রিশিডিউল হচ্ছে। এবং একই সঙ্গে অন্যান্য যেই দেশ, শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতার, এই কয়েকটি জায়গা ছাড়া আসলে সব জায়গার মোটামুটি ফ্লাইট আস্তে আস্তে চালু হচ্ছে। ফলে মানুষের যে ভোগান্তি ছিল সেটি কিছু কিছু কমছে। এবং আমরা বেশ কিছু মানুষের সঙ্গেও কথা বলেছিলাম। গতকালকের যে একটি ফ্লাইট বাতিল হয়েছিল সেটি তাদের তথ্য দিয়ে দেওয়া হয়েছিল বিমানবন্দর এয়ারলাইন্স থেকেই, এবং কখন নাগাদ সেই ফ্লাইটটি রিশিডিউল হয়েছে সেই তথ্যও জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে সেই একটি তথ্যের সরবরাহ আছে। তবে একদম বাতিল হয়ে গেছে যে ফ্লাইটগুলো, সেগুলো আসলে ওই দেশগুলোর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে বিমানবন্দর না খুললে এই ফ্লাইটগুলো পরিচালনা সম্ভব হবে না। ততক্ষণ পর্যন্ত আসলে ধৈর্য ধারণ ছাড়া সেভাবে আর কিছু করবার নেই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য ঐশী। ঢাকার মশক নিধনে ওষুধের পাশাপাশি খাল খননকে বিশেষ গুরুত্ব দিতে চান উত্তরের প্রশাসক। সেই সাথে ড্রেন ও নর্দমা পরিষ্কারের দৃশ্যমান উন্নতিও করতে চান তিনি। বলেন, কেবল মশার ওষুধ ছিটিয়ে ঢাকাবাসীকে স্বস্তিতে রাখা সম্ভব নয়। যমুনা টেলিভিশন দেখতে এসে এসব পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বলেন, যানজট নিরসনে প্রধানমন্ত্রীর পরামর্শ বাস্তবায়ন করতে চান তিনি। ক্ষমতায় আসার পর 6 সিটি কর্পোরেশনে প্রশাসক দিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে ঢাকা উত্তর সিটির দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। দেখতে আসেন যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানের সিইও ফাহিম আহমেদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন শফিকুল ইসলাম, কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। ঢাকা উত্তরের নাগরিক সেবা নিয়ে তার নানান পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, নগরীর যানজট নিরসনে তার পরিকল্পনার কথা। দীর্ঘমেয়াদী মনোরেলের পাশাপাশি রয়েছে স্বল্পমেয়াদী ব্যবস্থার ভাবনাও। মনোরেলের একটা বিষয় আছে, হ্যাঁ, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরামর্শ দিয়েছেন, সেটা নিয়ে আমি কাজ করছি। চায়না একটা কোম্পানির সাথে এই বিষয়ে একটু আংশিক কথা হয়েছে। আমরা আশা করছি আগামী 7-8 দিন পরে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে এই বিষয়ে কথা বলতে।
এত বছরেও ঢাকায় এডিস মশার উপদ্রব খুব একটা কমানো যায়নি। মশাবাহিত ডেঙ্গু সহ অন্যান্য রোগের বিস্তারও ঠেকানো যায়নি। নতুন প্রশাসক জানান, কেবল ঔষধ ছিটানোয় সীমাবদ্ধ থাকবে না তার প্রশাসন। শুধু ওষুধ এবং স্প্রে করে ফগার মেশিন এবং ধোঁয়া দিয়ে আসলে মশা নিয়ন্ত্রণ করা যায় না। এটার পাশাপাশি আমাদের দীর্ঘদিনের যে ছোট ছোট খালগুলো আছে, নর্দমা আছে, এই খাল খননগুলো আমরা উদ্যোগ নিয়েছি। আমরা নেক্সট উইকে এটাকে অপারেশনে চলে যাব। এটা চলমান থাকবে। সামনে বর্ষার সিজন চলে আসবে। যদি আমরা সেটাকে সচল না রাখতে পারি তাহলে আবার সেই জলাবদ্ধতার প্রশ্ন। এছাড়া বর্ধিত ঢাকার উন্নয়নেও দৃষ্টি দিতে চান উত্তর সিটির নতুন অভিভাবক, যার বাস্তবায়নে বেশ খানিকটা সময়ও দরকার। তবে কি আসছে সিটি নির্বাচনে দলের হয়ে লড়তে আগ্রহী শফিকুল ইসলাম? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়েছেন এখানে কাজ করার জন্য। আমি আমার কাজগুলো প্রশাসক হিসাবেই করব। পরবর্তী নির্বাচনে দলীয় প্রার্থী কে হবে না হবে সেটা দল সিদ্ধান্ত নেবে। জাতীয় নির্বাচনের আগে গেল জানুয়ারিতে ঢাকার 2 সিটি ও চট্টগ্রামে ভোটের জন্য ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে নতুন সরকার সেই সিদ্ধান্ত বহাল রাখবে কিনা তা এখনও পরিষ্কার নয়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরের প্যারিস খালের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বেলা 11টা নাগাদ পল্লবীর প্যারিস খালের মুখে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন উপস্থিত ছিলেন। তিনি বলেন, খালের দুই পাশের অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ করা সম্ভব নয়। ঈদের পর স্থানীয়দের সাথে আলোচনা করে খনন কাজ শুরু হবে। অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরে বড় অংশ জুড়েই জলাবদ্ধতা। খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার। এদিকে খালপাড়ের বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন তারা সেখানে বসবাস করছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে খোলা আকাশের নিচে ঠাঁই নিতে হবে। স্থায়ী একটি সমাধান দরকার আমাদের, কারণ আমরা বলছি, আপনারা শুনছেন, আপনারা বলছেন, আমরা শুনছি, আলটিমেটলি এটার শেষ কোথায়? তো অবৈধ স্থাপনা তো উচ্ছেদ করতেই হবে, নাহলে খাল তো আমি সৌন্দর্য বর্ধন করতে পারবো না। তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সাথে আমরা বসে একটা সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমরা এই প্রক্রিয়াকে শেষ করতে চাই। আরও 4 আসনে বিএনপি প্রার্থীদের কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 4 আসনের প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ আজ এই আদেশ দেন। অভিযোগকারীরা বিএনপি প্রার্থীরা হলেন কুড়িগ্রাম 2 আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর 6 আসনের সাইফুল ইসলাম, রংপুর 4 আসনের এমদাদুল হক ভরসা, রাজশাহী 1 আসনের মোহাম্মদ শরীফ উদ্দিন। এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ সেসব আবেদনের শুনানি চলছে। এ নিয়ে কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে 7টি আর জামাতের পক্ষ থেকে 3টি আসনে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। এছাড়া আরও বেশ কয়েকটি আসনে কারচুপির অভিযোগ এনে মামলা করা আছে হাইকোর্টে। শিক্ষক স্বল্পতা চরম, নিজস্ব অবকাঠামো নেই বেশ কয়েকটির, সংকটের শেষ নেই। আর এই অবস্থার মধ্যে আরো 10টি নতুন মেডিকেল কলেজের আবেদন জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে কয়েকটি জায়গা পরিদর্শনও করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব আবেদনের পেছনে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতি ছাড়া আবারও মেডিকেল কলেজের অনুমোদন দিলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে স্বাস্থ্য খাত। সহকর্মী হাসান মিসবার রিপোর্ট। চাঁদপুর সদর হাসপাতাল, এই ভবনের 4র্থ তলায় চাঁদপুর মেডিকেল কলেজ। মাত্র 11টি কক্ষে চলছে একটি সরকারি মেডিকেল। শহরটিতে অনেক স্কুলও আছে এর চেয়ে বড় পরিসর ও সুন্দর পরিবেশে। দেশে সরকারি মেডিকেল কলেজ 37টি, শিক্ষকদের 43% পদই খালি। 9টি মেডিকেল কলেজের নেই অবকাঠামো, 5টিতে নেই নিজস্ব হাসপাতাল। এই অবস্থায় দেশের 10 জেলা থেকে এসেছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আবেদন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ মেডিকেল পেয়েছে নীতিগত অনুমোদন। এছাড়া ইম্পেরিয়াল নামে দিনাজপুরের একটি প্রাইভেট মেডিকেলের আবেদনও এসেছে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজগুলোর জায়গা পরিদর্শন শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাহলে কি আবারও আগের মতোই প্রস্তুতি ছাড়াই ঘোষণা সর্বস্ব মেডিকেল কলেজ হতে যাচ্ছে? অদক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে, সেই ব্যবস্থাকে কারেক্ট না করে আমি নতুন আরও দোকান খুললাম, তাইলে তো আরও অদক্ষ চিকিৎসক
বের হবে। অবশ্যই মেডিকেল কলেজ স্থাপনার জন্য যেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি সেট আপ করা আছে সেইগুলি প্রতিপালন ছাড়া নতুন কোনো মেডিকেল কলেজ দেওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে এই সরকারের অথবা কারোই নেই। আমি মনে করি যদি হয় সেটা ভুল পদক্ষেপ হবে। 2010 থেকে পরের 6 বছরে 13টি সরকারি ও 26টি বেসরকারি মোট 39টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায়, অনেকগুলো চলছে ধুঁকে ধুঁকে। তাই বেশ কয়েকটি সরকারি বেসরকারি মেডিকেলের আসনও কমিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে 4টি বন্ধ ও 2টি মেডিকেলে ভর্তি স্থগিত করেছিল স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অন্ধকারে রেখে কোনো পারমিশন কেউ পাবে না, এটুকু বলতে পারি। আমরা সব কিছু দেখে নেব, এফার্টটা কতটুকু সিনসিয়ার টু ইস্টাবলিশ এ রিয়েল মেডিকেল কলেজ। উই মাস্ট লুক আফটার দ্যাট থিং। বা স্বজনপ্রীতি করে বা দলীয় কোনো ইয়েতে কোনো এভাবে আমরা দেব না। দেশে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারের ক্ষেত্রে তা এখনও চূড়ান্ত হয়নি। একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আগে দুনিয়া জুড়েই তার সম্ভাব্যতা যাচাই করা হয়। সব ঠিক থাকলে অবকাঠামো নির্মাণ, জনবল প্রস্তুত করা এবং সবশেষে দেওয়া হয় তার অনুমোদন। কিন্তু বাংলাদেশে হয় তার পুরোপুরি উল্টো। শুরুতেই আগে দেওয়া হয় অনুমোদন, এরপর যেনতেনভাবে একটি ভবনে চলে তার কার্যক্রম। নানা সংকট আর সীমাবদ্ধতা মাথায় নিয়ে তৈরি হতে থাকে দুর্বল চিকিৎসক। কোনো ধরনের প্রস্তুতি ছাড়া আবারও যদি নতুন করে মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয় তবে তা বাংলাদেশের স্বাস্থ্য খাতে তৈরি করবে দীর্ঘমেয়াদে ঝুঁকি। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ট্রেন্ড অনুযায়ী ফ্যাশনেবল পোশাকে সেজে উঠছে খুলনার ঈদ বাজার। ব্র্যান্ডের পাশাপাশি বিপণী বিতানগুলো শোভা পাচ্ছে হাল আমলের সব পোশাক। ফুটপাত আর অস্থায়ী দোকানগুলোও বাদ পড়ছে না। সাধ্যমতো তারাও বসিয়েছে রং বেরঙের পসরা। তবে অন্যান্য বারের তুলনায় এবার দাম বেশি হওয়ার অভিযোগ তুলছেন ক্রেতারা। নানা অজুহাত বিক্রেতাদের কণ্ঠে। বছর ঘুরে মুসলমানদের দোরগোড়ায় ঈদুল ফিতর। খুলনার বিপণী বিতানগুলোয় রং বেরঙের পোশাকের পসরা, নামেও রয়েছে বাহার। ফ্যাশন ট্রেন্ডিংয়ে এগিয়ে ইবাদত, মালহার, কারিজমা, আঘানুর সহ বাহারি সালোয়ার কামিজ। পাকিস্তানি কাটছাট, নকশা আর কারচুপি করছে রাজত্ব। অবশ্য শাড়ির বাজার এবার অর্গানজার দখলে। হালকা থেকে ভারী কাজের শাড়িগুলো বিকোচ্ছে 1.5 থেকে 40,000 টাকা পর্যন্ত। তবে গরমের কথা মাথায় রেখে সুতি কাপড়েই গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। আমার নাইরা পছন্দ। আমি এই যে ড্রেসটা কিনা হয়ে গেলে আমি এখন ওই জুতার শোরুমে যাব। সবকিছু সব দিক থেকে অনেক সুন্দর হয়েছে। আর আমার বেবির জন্য দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস, এখন আমার নেওয়ার ইচ্ছা আছে, আমরা পারচেজ করব। কেনাকাটা তো পরে, এখনো তো পড়ে আছে, প্রথমত দেখবো যে কেমন কি আছে। গরমের সময় সুতি ফ্রকের ব্যাপক চাহিদা। বরাবরের মতোই পুরুষদের পছন্দের শীর্ষে পাঞ্জাবি। ভিড় এড়াতে আগেভাগেই অনেকে সারছেন কেনাকাটা। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত। ছবি তোলার মাধ্যমে বাসায় এটা পাঠাইলাম, তারা সেটা দেখবে, দেখে তাদের পছন্দ হলে আমাকে জানাবে, জানানোর পর আমি এটা কনফার্ম করে কিনে নিয়ে যাব। লোকজনের একটু চাপও কম আছে, এই জন্য আগে আসছি আর কি। আমারই পণ্যের দাম বাড়েনি, কিছু কিছু পণ্য বাড়তি রেটে কিনতে হয়, তাই কিছু পণ্য আমরা বাড়তি দামে বেচতে হয়। বেচা কিনা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতটুকু আশা করা যায় খারাপ না, ভালো। নিম্নবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সেজেছে ফুটপাতের দোকানগুলো। তুলনামূলক কম দামে পছন্দের পোশাক, গয়না, জুতা সহ পাওয়া যাচ্ছে রকমারি পণ্য। আমাদের যে সাধ্যের ভিতরে সম্ভব সেটা এই ফুটপাতেই পাওয়া যায়। যেহেতু আমরা সামর্থ্যের ভিতরে কিনতে হয়, তাই তো এখানে আসছি। মধ্যবিত্ত পরিবার, তার পরিবারের সবাইকে দেওয়ার মতো সামর্থ্য নাই, এখান থেকে সবাইকে দেওয়ার মতো সামর্থ্য হচ্ছে। দোকানিরা যেন বাড়তি মূল্য আদায় করতে না পারে সেজন্য নিয়মিত তদারকির কথা জানিয়েছে ভোক্তা অধিকার। 15 রমজান বা 10 রমজানের পর থেকে আমরা ফোকাসটা তখন আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আমরা তখন পোশাক খাত এগুলো দেখার শুরু করি। দেখি যে তারা কত দামে কিনে আনছে। হ্যাঁ, তারা ঢাকা থেকে যদি পোশাক কিনে থাকে, কোন প্রতিষ্ঠান থেকে কত দামে এই পোশাকগুলো লটগুলো আসছে সেই রসিদ আমাদেরকে দিতে হবে। জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক মার্কেট। ক্রেতাদের উপস্থিতি কিছুটা বাড়লেও 15 রোজার পর আরো বেশি মুখরিত হবে বিপণী বিতান, আশা ব্যবসায়ীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস। 55 বছর আগে 1971 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বাটতলায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ওই দিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব। সেদিনকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন করছে
সকালে কলাভবনের সামনে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিবসটির কর্মসূচি সূচনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, জাতীয় পতাকা শুধু একটি কাপড়ের টুকরো নয়, বরং জাতির পরিচয় নির্ধারণের প্রতীক, জাতীয় ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ। জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক। এই পতাকা দিবস জাতির জন্য এক হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। মধ্যপ্রাচ্যের সংঘাত কবলিত সৌদি আরব থেকে সকল উৎকণ্ঠা দূরে ঠেলে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। সকাল 10টায় তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত শুক্রবার দেশে ফেরার কথা থাকলেও ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আকাশসীমা বন্ধ হওয়ায় জেদ্দা বিমানবন্দরে তিনি আটকা পড়েন। পবিত্র ওমরা পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের, তবে পরিস্থিতি খারাপ হওয়ায় জেদ্দায় ফেরত পাঠানো হয় ফ্লাইটটি। রোববার দিবাগত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে দেশে ফেরার কথা নিশ্চিত করেন মিস্টার ডিপেন্ডেবল। এই ছিল প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। দেখার আমন্ত্রণ রইল।